সো আজকে হচ্ছে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখব। আমরা অলরেডি ইউজ কেস এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখেছি। সো ইউজ কেস ডায়াগ্রাম ছিল কি, বেসিক্যালি একটা সিস্টেম কি কি কাজ করে বা ফাংশনালিটিস তার আছে সেটা আমরা ডেমনস্ট্রেট করেছি উইথ দ্য হেল্প অফ অ্যাক্টরস, রাইট? এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা হচ্ছে দেখেছি অ্যাক্টিভিটিসের ফ্লোটা। হ্যাঁ, এখন আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে দেখব যে ওভার দ্য টাইম অবজেক্ট কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সিস্টেমের সাথে। এখন অবজেক্টটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল অবজেক্ট হতে পারে অথবা একটা ইউজারও হতে পারে, আই মিন অ্যাক্টরও হতে পারে। সো একটা এক্সাম্পল দিয়ে প্রথমে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের স্লাইডের এক্সাম্পল, এবং লেকচারের আগে একটু বলবো যে স্লাইড অথবা প্র্যাকটিস শিটে হয়তো আপনারা দেখবেন কিছু পার্ট আমার সাথে মিলতেছে না। সেই ক্ষেত্রে এটা মনে রাখবেন, স্লাইডে হচ্ছে কাইন্ড অফ রাফ সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকা আছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে কালেক্ট করা হয়েছে, তো এগুলো খুবই রাফ, হয়তো পুরো সিকোয়েন্স ডায়াগ্রামটা ওখানে দেওয়া নেই বা প্র্যাকটিস শিটে নাই। সো এখানে আমি যা বলতেছি, সো ওগুলোই মোটামুটি চেষ্টা করবেন ফলো করার জন্য। সো প্র্যাকটিস শিটে হয়তো আপনাদের সাথে অ্যান্সার নাও মিলতে পারে, বাট ওভারঅল 90% সেম হবে বা 95%। যাই হোক, সো প্রথমে আমরা হচ্ছে একটা সিনারিও দেখি, এটা আমাদের স্লাইডে থেকে নেওয়া। একটা পারসন কিকস দি ক্যাট। হ্যাঁ, ক্যাট রিপোর্টস টু ইন্সপেক্টর, ইন্সপেক্টর রিপোর্টস টু পুলিশম্যান অ্যান্ড পুলিশম্যান অ্যারেস্ট পারসন। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে কয়টা অবজেক্ট দেখতে পারতেছি একটু দেখি। প্রথমটা হচ্ছে পারসন একটা, দেন হচ্ছে ক্যাট, দেন হচ্ছে ইন্সপেক্টর, দেন পুলিশম্যান, রাইট? সো অবজেক্ট হচ্ছে আমার চারটা। এখন ওভার দ্য টাইম কিছু ইভেন্ট এখানে হয়েছে। হ্যাঁ, সো মনে করেন লেটস সে 0 নাম্বার মিনিটে পারসন কিক্স দি ক্যাট, রাইট? দেন হয়তো 3 নাম্বার মিনিটে ক্যাট রিপোর্টস টু দ্য ইন্সপেক্টর অ্যান্ড মনে করেন 5 নাম্বার মিনিটে ইন্সপেক্টর রিপোর্টস টু পুলিশম্যান অ্যান্ড মনে করেন ফাইনালি 10 নাম্বার মিনিটে বা 10th মিনিটে পুলিশম্যান অ্যারেস্ট দ্য পারসন। সো এখানে হচ্ছে ওভার দ্য টাইম কিছু ইভেন্ট হচ্ছে। So এটাই হচ্ছে আমরা সিকোয়েন্স আকারে ডায়াগ্রামে কিভাবে দেখাবো, শোকেস করব। আচ্ছা, এখন সিকোয়েন্স ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানে যেটা বললাম আমি, এটা হচ্ছে রাফ ডিজাইন, এখানে হয়তো সব সিম্বল ফলো করা হচ্ছে না, রাইট? এখানে প্রথমে আমরা জাস্ট ডেমো দেখি, পরে হচ্ছে সবগুলো সিম্বল নিয়ে আমরা বিস্তারিত দেখব। প্রথম হচ্ছে পারসন, ক্যাট, ইন্সপেক্টর অ্যান্ড পুলিশম্যান, এগুলো হচ্ছে আমার অবজেক্ট, রাইট? অবজেক্ট বা ক্লাস। এখন এখানে দেখেন আমার এই বক্সের ভিতরে পারসন লেখা আছে, এবং আপনারা হয়তো কোনো কোনো জায়গায় দেখবেন এই রকম ভাবেও কিছু লেখা আছে, রাইট? এখানে হয়তো মনে করেন বব, এভাবেও লেখা থাকতে পারে, এভাবেও লেখা থাকতে পারে। এটা দিয়ে আসলে কি বোঝায়? পারসনটা হচ্ছে ক্লাস আর বব হচ্ছে একটা অবজেক্ট। সো বেসিক্যালি প্রথমটা হচ্ছে পারসন হচ্ছে ক্লাস বোঝাচ্ছে। এখন এখানে ওর একটা অবজেক্ট, সে হচ্ছে এই আই গেস তাকে আমরা বব ডাকতেছি, যদিও আমার কোশ্চেনে বলা নাই। যদি সিনারিওতে হচ্ছে আমাকে স্পেসিফিকভাবে বলে দেয়, তাহলে হচ্ছে আমি এভাবে লিখব, হ্যাঁ, অবজেক্টের নাম প্লাস ওর ক্লাসের নামটা। আর এখানে যেহেতু জেনারেল টার্ম হিসেবে পার্সনকে বলা হচ্ছে, সো আমরা জাস্ট এভাবে পার্সনকে লিখলাম, ঠিক আছে? সেম ক্যাট, যদি এখানে মনে করেন ক্যাটের একটা নাম থাকতো, তারপর ইন্সপেক্টর নাম থাকতো বা পুলিশম্যানের নাম থাকতো, রাইট? ওকে, দেন সামনে আগে। সো প্রথমে হচ্ছে পার্সন ক্যাটকে কিক অ্যাকশনটা করলো,
করার পরে ক্যাট হচ্ছে ইন্সপেক্টরকে রিপোর্ট করলো। হ্যাঁ, এখানে প্যারামিটার সহ হয়তো প্যারামিটার কোনো একটা ভ্যালু পাঠাচ্ছে। তো আমাদের সিনেমাতে নর্মালি এগুলো হচ্ছে খুব একটা বেশি এলাবোরেটিভ থাকে না, বাট রিয়েল লাইফে হয়তো আপনার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, বা প্রোগ্রামিং আপনি ওয়েব বা সফটওয়্যার কীভাবে কোন ফাংশন বা কোন ডিজাইন প্যাটার্ন ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে লেখা লাগে। বাট আমাদের সিনারিও বেসডে এত কমপ্লিকেটেড হয়তো নাও লাগতে পারে। জাস্ট রিপোর্ট লিখলেই ইনাফ। রিপোর্ট লিখে জাস্ট হয়তো আপনি এভাবে লিখে দিতে পারেন, অথবা রিপোর্ট এভাবে লিখে দিতে পারেন, দ্যাট ইজ ফাইন, নো প্রবলেম। বাট আই গেস এটা হচ্ছে একটু প্রিফারেবল। আচ্ছা, দেন ইন্সপেক্টর হচ্ছে পুলিশম্যানকে জানালো যে পার্সন এবং ক্যাট এই দুজনের সম্পর্কে জানালো। আলটিমেটলি পুলিশম্যান কি করলো, এখান থেকে দেখেন পার্সনকে অ্যারেস্ট করলো। এখানে যে ভার্টিক্যাল লাইনটা আছে এটা হচ্ছে আমার টাইম ইন্ডিকেট করে, যেটা আমি প্রথমে আপনাদেরকে ইনিশিয়ালি বলেছিলাম। মনে করেন এটা 0 নাম্বার মিনিটে, এটা 3 নাম্বার মিনিটে হয়েছে, আর এটা মনে করেন 5, অ্যান্ড দেন দিস ইজ 10। দেখেন এভাবে গ্যাপ গ্যাপ দিয়ে যাচ্ছে। সো সবগুলো নিশ্চয়ই একই টাইমে হচ্ছে না, আদারওয়াইজ জিনিসটা এভাবে থাকতো, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে আমার অবজেক্টে ইন্টারাকশনটা দেখাচ্ছে ওভার টাইম। হ্যাঁ, বেসিক্যালি সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে এটা একটা এক্সাম্পলের থ্রুতে একটা আইডিয়া হচ্ছে আপনারা হয়তো পেলেন। এখন হচ্ছে আমরা সিম্বলের দিকে যাই, ঠিক আছে? সো সিকোয়েন্স ডায়াগ্রামে আসলে অনেক সিম্বল আছে। সো আমরা সব সিম্বল অ্যাকচুয়ালি লাগবে না, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা দেখব। বাট এই ইম্পর্টেন্টগুলোর মধ্যে হয়তো অনেকগুলো আপনাদের লাগবে না, আমি নিজের থেকে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করেছি এবং আপনারা হয়তো স্লাইডেও পাবেন না সব, বাট আমি আমার মতো একটু গুছিয়ে নিয়েছি। একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল অ্যাক্টর। এখন অ্যাক্টর এবং এখানে দেখেন এই বক্সটা, এখানে লাইফলাইন লেখা, বাট এখানে একটা অবজেক্টের ক্লাস বা অবজেক্ট প্লাস ক্লাস এরকম কিছু লেখা থাকবে এখানে। এখানে হয়তো একটা অবজেক্ট প্লাস ক্লাস লেখা থাকবে, বাট আমরা হচ্ছে সংক্ষেপে এটাকে অবজেক্টই বললাম। এখন দেখেন এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অ্যাক্টর। দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, কিরকম পার্থক্য? আপনার ইউজ কেস এর আন্ডারে যদি সিকোয়েন্স ডায়াগ্রামটা হয়, তখন আমরা হচ্ছে অ্যাক্টর দিয়ে আমার সিকোয়েন্স ডায়াগ্রামটা বা আমার ফাংশনালিটিস যে শুরু হবে, সিস্টেমটা যে শুরু হবে, রান হবে, সেটা ইনিশিয়েট করার জন্য আমি অ্যাক্টর বুঝাবো। এটা আমরা এক্সাম্পল দেখব, বাট জিনিসটা এভাবে মনে রাখেন, অ্যাক্টর হচ্ছে একটা এক্সটার্নাল ইউজার, যে হচ্ছে সিস্টেমটাকে ইনিশিয়েট করার পর সিকোয়েন্স আকারে ওর ফাংশনালিটিসগুলো কাজ করা শুরু করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাক্টর। এখন অ্যাক্টর হচ্ছে আপনার একটা ফিজিক্যাল এন্টিটি হতে পারে, হিউম্যান বিং, অথবা একটা সিস্টেম হতে পারে, এক্সটার্নাল সিস্টেম, অথবা একটা হার্ডওয়্যার সিস্টেম, যে কোনো কিছু হতে পারে। আর এই অবজেক্টটা হচ্ছে আমার সিস্টেমের ভিতরে, একটা সিস্টেমের ভিতরে ইন্টারনাল যত ফাংশনস বা যারা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রিবিউশন করতেছে, তারা হচ্ছে অবজেক্ট আকারে আমরা লিখব। আমরা এক্সাম্পল দেখব, এটা সমস্যা নেই। সো অ্যাক্টর হচ্ছে তাহলে এক্সটার্নাল একজন সিস্টেম বা হিউম্যান বিং বা যেটাই হোক হতে পারে, আর অবজেক্ট হচ্ছে ইন্টারনাল সিস্টেম বা ফাংশনালিটিসের অবজেক্টকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, একটু পরে হয়তো আমরা এক্সাম্পল দেখলে একটু মেক সেন্স করবে। আরেকটা জিনিস দেখবেন, এখানে একটা ভার্টিক্যাল লাইন ডট 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 দেওয়া আছে, এইটাকে বলা হচ্ছে আমার লাইফ লাইন। ঠিক আছে, এই ভার্টিক্যাল লাইনটা ডট 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 করে দেওয়া যেটা, সেটাকে বলছে আমি লাইফ লাইন। এই লাইফ লাইনটা হচ্ছে বোঝানো হচ্ছে আমার যে সিস্টেমের ভিতরে কোনো একটা অবজেক্ট
যখন ইন্টারাকশন করতেছে তখন হচ্ছে ওভার দ্য টাইম তার যে লাইফ ওভার দ্য টাইম একটা পার্টিকুলার মোমেন্ট বা সিস্টেমের ইন্টারাকশনের সময় তার যে লাইফটা আছে বা লাইফ স্প্যান সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমি এই ভার্টিক্যাল লাইনটা ইউজ করতেছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা হচ্ছে উপরের এক্সাম্পলে দেখেছিলাম এই যে পার্সন, ও হচ্ছে প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যখন অ্যারেস্ট হলো এই পুরো সময় ধরে সে হচ্ছে এই কি বলবো সিস্টেম বা ইভেন্টের মধ্যে কন্ট্রিবিউট করছে। এটা হচ্ছে তার লাইফ লাইন। এরপর দেখেন, এরপরে হচ্ছে আমাদের সিনারিও শেষ, এখানে এখানে কোনো কাজের কিছুই নাই। সো এখানে আর লাইফ লাইন আমার কন্টিনিউ হচ্ছে না। সো বেসিক্যালি এটা হচ্ছে লাইক সিকোয়েন্স থেকে যে আমি এখানে টান দিয়ে আঁকবো, হ্যাঁ এটাই জাস্ট বোঝাচ্ছি যদি সোজা বাংলা ভাষায় বলি আমি। ওকে, দেন হচ্ছে আমার অ্যাক্টিভেশন বার। এখন অ্যাক্টিভেশন বারটা যদি একটু নোটিস করি আমরা, এখানে কিন্তু অ্যাক্টিভেশন বার বলতে কিছু নেই। লাইক আই সেড, এটা হচ্ছে একটা রাফ ডায়াগ্রাম। অ্যাক্টিভেশন ডায়াগ্রামটা সরি অ্যাক্টিভেশন বারটা হচ্ছে আমার নরমালি অবজেক্ট আমি ক্রিয়েট করেছি, লাইফ লাইনটা ক্রিয়েট করছি, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, কিন্তু লাইফ লাইনটা কিসের উপর ডিপেন্ড করতেছে আমরা একটু দেখি। সো মনে করেন আমার 0 নাম্বার সেকেন্ডে হচ্ছে পার্সন একটা আহ, কাজ করছে, আবার লাস্টে 10 নাম্বার মিনিটে কাজ করছে, মাঝখানে কিন্তু কিছুই হয় নাই তার, মাঝখানে সে কোনো কাজই করে নাই। হ্যাঁ, বাট সে 0 থেকে মিনিমাম টাইম আর ম্যাক্সিমাম টাইম থেকে আমি তার লাইফ লাইনটা এক্সটেন্ড করে রাখলাম যাতে করে আমি বুঝতে পারি যে সে হয়তো 10 নাম্বার মিনিটে তাকে আবার লাগতে পারে। এখন কিন্তু সে কন্ট্রিবিউশন করছে জাস্ট 0 নাম্বার মিনিটে আর 10 নাম্বার মিনিটে। সো সে অ্যাক্টিভেট হয়েছে তাহলে 0 নাম্বার মিনিটে। এই অ্যাক্টিভেশন যে হয়েছে বা এটা বোঝানোর জন্য আমি হচ্ছে অ্যাক্টিভেশন বারটাকে দিয়ে থাকি। সে যে এখানে ডাইরেক্ট এখন অ্যাক্টিভেট হয়েছে এই ইভেন্টে, সেটা বোঝানোর জন্য আমি অ্যাক্টিভেশন বারটা দিয়ে থাকি। আচ্ছা, এখন অ্যাক্টিভেশন বার হচ্ছে আপনি ইচ্ছা করলে এভাবে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, হ্যাঁ দ্যাট ইজ ফাইন। অথবা যেটা করতে পারেন, দুইটা অপশন আর কি, ডাইরেক্ট এভাবে পুরোটাকে দিতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। বাট আই গেস ছোট ছোট সেগমেন্ট করে দিলে দেখতে একটু সুন্দর হয় ভিজুয়ালি। ঠিক আছে, সো তার মানে আমি কি বুঝলাম, লাইফ লাইনটা হচ্ছে সে হয়তো মনে করেন 0 নাম্বার মিনিটে কিছু একটা করছে বা এখান থেকে কিছু একটা সে ইভেন্টে কন্ট্রিবিউট করা শুরু করলো, আর শেষ পর্যন্ত করতেও গেল, কিন্তু এখন সে এই টাইমের মধ্যে কখন হচ্ছে ইভেন্টে কন্ট্রিবিউট করতেছে সেটা বোঝানোর জন্য হচ্ছে আমি অ্যাক্টিভেশন বারটা ইউজ করতেছি লাইফ লাইনের উপরে। আচ্ছা, এটা গেল আমার অ্যাক্টিভেশন বার এবং লাইফ লাইন। আচ্ছা, দেন আমরা হচ্ছে মেসেজ এর প্রকারভেদ দেখব। এই যে আমরা যে এতক্ষণ ধরে দেখলাম সিকোয়েন্সটাকে অ্যারো দিয়ে দেখাচ্ছি যে এখান থেকে এখানে যাচ্ছে বা এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, রাইট? সে হচ্ছে একটা কিক করছে, সে হচ্ছে রিপোর্ট করছে, একটা মেসেজ পাঠাইছে ইন্সপেক্টরের কাছে, দেন ইন্সপেক্টর হচ্ছে পুলিশম্যানের কাছে একটা মেসেজ সেন্ড করছে, দেন অ্যাকশন নিছে পুলিশম্যানটা। সো এগুলো হচ্ছে একটা মেসেজ, রাইট? এখন এই মেসেজগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেসেজটা দেখবো আর কি কত প্রকারভেদ হতে পারে। এর মধ্যে প্রথমটা হলো কল মেসেজ। হ্যাঁ, প্রিটি সিম্পল। কল মেসেজটা হচ্ছে আপনার একটা অবজেক্ট আছে এখানে, আমি হচ্ছে ও থেকে এদিকে মেসেজ পাঠাচ্ছি, তার মানে ও হচ্ছে কোনো একটা মেসেজ সেন্ড করতেছে বা রিকোয়েস্টের জন্য মেসেজ রিকোয়েস্ট মেসেজ পাঠাইছে, রাইট? কোনো একটা কিছু সে মেসেজ সেন্ড করছে, রিকোয়েস্ট মেসেজ বা কোনো একটা সিগন্যাল, হোয়াট এভার ইট মে বি। এটা হচ্ছে কল মেসেজ। এখন এটার মধ্যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেসেজ আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ। আচ্ছা, এটা আমাদের স্লাইডের পার্টে নাই, সো নর্মালি কেউ
নর্মালি এটা হচ্ছে আমরা হয়তো ওরকমভাবে গুরুত্ব দিই না, বাট সিকোয়েন্স ডায়াগ্রাম যতটুকু কারেক্ট করা যায় আমরা এটাকে ফলো করার চেষ্টা করব। এখন সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে পার্থক্য কি? সিঙ্ক্রোনাস মেসেজ হচ্ছে, সিম্বলটা একটু দেখি আমরা, এটা হচ্ছে সলিড অ্যারোহেড, রাইট? সলিড, এখানে একটু ভরাট থাকবে, দেন এদিকে যাবে। আর অ্যাসিঙ্ক্রোনাসের মেসেজটা দেখেন সিম্পল, এভাবে একটা হচ্ছে ভরাট মেসেজ আর একটা হচ্ছে জাস্ট সিম্পল একটা অ্যারো। তো সিঙ্ক্রোনাস মেসেজ হচ্ছে কি, মনে করেন আমি একটা অবজেক্ট থেকে মেসেজ পাঠাচ্ছি, একটা রিকোয়েস্ট করলাম। ফর এক্সাম্পল যদি আমরা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের হিসাব করি, হ্যাঁ, এটা মনে করেন ফ্রন্ট এন্ড এফই, আর এটা হচ্ছে ব্যাক এন্ড বিই, এগুলো ভিতরে লিখতে হবে। যাই হোক, আমি একটা এপিআই ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট পাঠাইছি ব্যাক এন্ডের কাছে যে তুমি হচ্ছে আমাকে কিছু মেসেজ পাঠাও। হ্যাঁ, একটা আহ, মনে করেন আমি প্রোডাক্ট দেখতে চাই, এন্ড ইউজার একটা প্রোডাক্ট দেখার জন্য, ডিসপ্লেতে দেখার জন্য সে হচ্ছে ব্যাকএন্ডের কাছে রিকোয়েস্ট করছে। শো মোর অনেক সময় অপশন থাকে বা ফিল্টার অপশন থাকে, রাইট? ও তো ব্যাকএন্ডে হ্যান্ডেল হয়। তখন ব্যাকএন্ড কি করলো, আপনাকে একটা রিটার্ন মেসেজ দিল। বাই দ্য ওয়ে, এই রিটার্ন মেসেজটা হচ্ছে অলরেডি এখানে এক্সপ্লেন হয়ে যাচ্ছে। রিটার্ন মেসেজটা হচ্ছে এটা, হ্যাঁ। সো সে কি করলো, ব্যাকএন্ড থেকে একটা জেসন বডি রেসপন্স পাঠাইলো, ফ্রন্ট এন্ড সেটাকে হচ্ছে ভিজুয়ালি সুন্দর করে শো করলো, হ্যাঁ। সো সিঙ্ক্রোনাস মেসেজে কি হলো, আমি রিকোয়েস্ট করব এবং আমার যেখানে আমি রিকোয়েস্ট করছি সেটা রেসপন্স পাঠানোর জন্য সে হচ্ছে অপেক্ষা করতে থাকবে। এই ধরনের মেসেজটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেসেজ, হ্যাঁ। এখন এমন যদি হয়, মনে করেন আপনার হচ্ছে মেসেজের জন্য ওয়েট করবে না সে, সে তার নিজের মতো কাজ কন্টিনিউ করতে থাকবে, হ্যাঁ, সে নিজের মতো কাজ কন্টিনিউ করতে থাকবে। ফর এক্সাম্পল, আরেকটা সিনারিও দেখি আমরা, মনে করেন হচ্ছে আমার একটা সার্ভার আছে, আমি সার্ভার কস্ট বাড়ানোর জন্য কিছু প্যাটার্ন শিডিউল দিয়ে দিছি, হ্যাঁ, যে রাতের 8টায় বন্ধ হয়ে যায় বা রাত সকাল 8টায় অন হবে, এরকম কিন্তু মেসেজ দিয়ে দিছে, হ্যাঁ। সো একটা শিডিউলার আছে এখানে, এটা হচ্ছে একটা শিডিউলার। আর এখান থেকে হচ্ছে আমি ট্রিগার করতেছি, ট্রিগার ফাংশন বা ট্রিগার অবজেক্ট। সো আমি কি বললাম, ওকে জাস্ট একটা মেসেজ পাঠালাম যে তুমি সার্ভার 1টাকে অফ করে দাও। সো এখান থেকে সে কোনো রিপোর্ট মনে করেন দিবে না, হ্যাঁ, যে বললো সে সার্ভার অফ করতে অনেক টাইম লাগতে পারে। তো ট্রিগারের কাজ হচ্ছে জাস্ট আমি ওকে বলবো যে অফ করে দাও। ট্রিগারের আর কোনো কাজ নেই, ট্রিগার কথা ওয়ার্ডটা দেখে আপনি বুঝতে পারবেন, জাস্ট ওর কাজই হচ্ছে ট্রিগার করা। ট্রিগার করলো, এরপর ও শিডিউলার কাছ থেকে কোনো রেসপন্স আশা করে না যে কি অফ করছে নাকি করে নাই, হ্যাঁ। হয়তো আমরা অফ হয়েছে বা না হয়েছে এটা হচ্ছে আমার লগের মধ্যে দেখতে পারবো, লগ ফাইলের ভিতরে, বাট এটা আলাদা, এটা আলাদা থিং। সো মনে করেন আমাদের সিস্টেমে সে ট্রিগারটা হচ্ছে জাস্ট ট্রিগার করে, সে আর কোনো কাজ করবে না, সে তার অন্যান্য কাজগুলো কন্টিনিউ করতে থাকবে এভাবে। সেক্ষেত্রে হচ্ছে যদি ও কোনো রেসপন্সের আশা না করে থাকে যাকে রিকোয়েস্ট পাঠাইছে, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ। এখানে দেখেন আমি হচ্ছে 2টা মেসেজ পাঠাইছি, এখানে কিন্তু কোনো রিটার্ন মেসেজ যায় নাই, কারণ সে আশা করতেছেও না। দেন হচ্ছে সে আরেকটা অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ পাঠাইছে, তার রেগুলার টাস্কগুলো সে করে যাচ্ছে। এটা হচ্ছে আমার কল মেসেজ। আর রিটার্ন মেসেজটা অলরেডি আমি এটা সিঙ্ক্রোনাস মেসেজ দেখানোর সময় এক্সপ্লেন করে দিছি মোটামুটি। আচ্ছা, দেন সেলফ মেসেজ। সেলফ মেসেজটা কি, আমার মনে করেন আমি এক্সাম্পলের থ্রুতে বলি তাহলে আই গেস একটু ইজি হবে বোঝাটা। এটিএম, আমার একটা লাইন আছে এটিএম বুথ। সো যারা এটিএম বুথ ইউজ করছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। আমি যখন হচ্ছে কোনো টাকা রিকোয়েস্ট করব তার কাছ থেকে, আমার এটিএম এর মেশিনের কাছ থেকে আমি কোনো টাকা রিকোয়েস্ট করব তাকে,
টাকা রিকোয়েস্ট করলাম, তারপর কিন্তু ভ্যালিডেশন কিন্তু এটিএম এর ভিতরেই হয়, বা সার্ভার এটিএম এর সাথে সার্ভারের কমিউনিকেশন হয়। সে কিন্তু ইউজারকে বলে না যে ভ্যালিডেট করতে হবে, বা এই সাইট থেকে যে রিকোয়েস্টটা করছে টাকা আহ, উঠানোর জন্য, তার কাছে তো ভ্যালিডেট করবে না, ও তো নিজের মধ্যে ভ্যালিডেট করবে। সো বেসিক্যালি কি হলো তাহলে, আমি এখান থেকে মনে করেন একটা রিকোয়েস্ট পাঠালাম যে উইথড্র মানি, উইথড্র, তখন এটিএম হচ্ছে নিজে হচ্ছে এই টাকার অ্যামাউন্টটা ভ্যালিড করলো, ভ্যালিড করার চেষ্টা করলো নিজের মধ্যেই, সেলফ লাইফলাইনের ভিতরে একটা অ্যাক্টিভেশন চালিয়ে সে হচ্ছে ভ্যালিড অ্যামাউন্ট নাকি এটা চেক করলো, সে যে টাকাটা উঠাতে চাচ্ছে এটা কি আসলে তার অ্যাকাউন্টের মধ্যে আছে নাকি, এই ধরনের ভ্যালিডেশনটা সে করলো। তখন এটা হচ্ছে এটিএম, সরি, সেলফ মেসেজ। হ্যাঁ, আর রিকার্সিভ মেসেজ কি, আমরা অনেক সময় হচ্ছে মার্কেট বা বিভিন্ন প্রতিষ্ঠানে এলইডি সুইচ দেখি, যে স্ক্রল করতে করতে ওয়েলকাম শো করতেই থাকে। হ্যাঁ, ওয়েলকাম বা কাম অ্যাগেন সামথিং, এরকম একটা মেসেজ সে বারবার শো করতে থাকে। ওই এক্সাম্পল থ্রুতে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে মনে করেন ওয়েলকাম টু এক্স মার্কেট, বা যেটা একটা নাম দিলাম আর কি। যখন এক্স মার্কেট এটা 8 পর্যন্ত শো হয়ে গেল, তখন সে আবার লুপ হয়ে এখান থেকে শুরু করবে। তো এই ধরনের রিকার্সিভ মেসেজ যদি শো করতে হয় সিস্টেমকে, বা এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এই সিম্বলটাকে ইউজ করব। এখানে দেখেন মেসেজটা লেখা আছে। হ্যাঁ, তারপর সেলফ মেসেজ, এখানে আমি মেসেজটাকে লিখে দিব, এটা হচ্ছে ভ্যালিড করার মেসেজ, বা এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, এভাবে লিখে দিব। সো রিকার্সিভ আর সেলফের মধ্যে পার্থক্য কি একটু দেখেন, একটু দিয়ে তারপর হচ্ছে আবার একটা অ্যাক্টিভেশন, মানে অ্যাক্টিভেশনের ভিতরে অ্যাক্টিভেশন বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমার ক্রিয়েশন মেসেজ আর ডিস্ট্রাকশন মেসেজ। এটা হয়তো দেখবেন না, রেয়ারলি দেখবেন সিনারিওতে, বাট জেনে রাখি আমরা। সো ক্রিয়েশন মেসেজটা কি, আমার মনে করেন একটা অবজেক্ট আছে, লেটস সে কাস্টমার, কাস্টমার, কাস্ট, হ্যাঁ আমি কাস্ট লিখলাম। তো কাস্টমার কি করলো, আমি একটা এক্সাম্পল বলতেছি, সে একটা অর্ডার দিবে। তো সে যখন একটা অর্ডার ক্লিক করলো, তার মানে একটা অর্ডার অবজেক্ট সিস্টেম ক্রিয়েট করলো, অর্ডার অবজেক্ট ক্রিয়েট করলো। তারপর সেই অর্ডার ম্যানেজারের মধ্যে আবার হচ্ছে একটা লাইফলাইন শুরু হলো। সো বেসিক্যালি আমি একটা অবজেক্টের লাইফলাইন থেকে আরেকটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ক্রিয়েশন মেসেজ, এই পার্টটা। সো এখানে যদি আমি ক্রিয়েশন মেসেজ হিসাব করি, তাহলে মেসেজটা হবে কি, অর্ডার, নিউ অর্ডার, আই গেস এটা মেক সেন্স করবে আরো বেশি, নিউ অর্ডার। হ্যাঁ, আচ্ছা। আর ডিস্ট্রাকশনটা হচ্ছে এটা অপোজিটটা। এটা যদি আমাকে এক্সাম্পল দিয়ে বলতে হয়, তাহলে আমরা সেশনটাকে ধরে রাখতে পারি। ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করি, হ্যাঁ, তখন হচ্ছে মনে করেন ইউজার, আবার এক্সাম্পল দিই, ইউজার একটা অবজেক্ট আছে, লাইফলাইন আছে, অ্যাক্টিভেশন, সরি, অ্যাক্টিভেশন বার আছে, সমস্যা নাই। দেন এখানে সেশন, সেশনটা কি, আমরা যে লগ আউট করছি বা লগ ইন করতেছি, এইটার সেশনটা যে ম্যানেজমেন্ট হয়, ওইটার একটা অবজেক্ট বা ফাংশন আমি এটাকে ইন্ডিকেট করতেছি। সো মনে করেন আমি হচ্ছে এখানে ওকে বললাম যে লগ আউট। যখন আমি ওকে লগ আউট বললাম, তখন সে কি করবে, ওর লাইফ লাইনটা অফ হয়ে যাবে, কারণ আমি সেশনটাকে ধরে রাখবো না, আদারওয়াইজ তো আমার লগ ইন হয়েই থাকবো আমি। রাইট, সেশনটা হচ্ছে কি লগ ইন লগ আউটের সেশনটা। সো হয়তো আমি এর আগে হচ্ছে লগ ইন টগ ইন করছি, অনেক কাজ করলাম, এরপর আমি যখন লগ আউট করবো, তখন সেশনটা হচ্ছে ছেড়ে দিবে। তখন আমি যখন এটার লাইফ লাইনটাকে অফ করে দিচ্ছি একটা এক্স দিয়ে, এটা হচ্ছে ডিস্ট্রাকশন মেসেজ। ঠিক আছে, এই হলো আমাদের মেসেজের নোটেশন বা ওভারভিউ। ঠিক আছে, দেন আমার আরেকটা হচ্ছে নোট বা কমেন্ট।
এটা আসলে বেসিক্যালি আমরা যে প্রোগ্রামিং সময় কমেন্ট করি, হ্যাঁ, কমেন্ট বোঝানোর জন্য। মনে করেন আপনি পরীক্ষার সময় আমাকে একটা সিনারিও বোঝাতে চেষ্টা করতেছেন যে স্যার এই মেসেজটা দিয়ে আমি আসলে এটা মিন করতেছি। সো আপনি হচ্ছে এই সাইনটা ইউজ করে আমাকে কমেন্টে এখানে লিখে দিতে পারবেন যে এটা হচ্ছে এটা, এই পার্টটা হচ্ছে এই কাজটা করতেছেন। বেসিক্যালি কমেন্ট কোডের সিমিলার। আচ্ছা, এরপরে আহ, আচ্ছা এটুকু গেল আমাদের মেসেজ পর্যন্ত। এখন হচ্ছে আমরা কিছু বক্স দেখব। সোফার আমরা কি দেখছি, অ্যাক্টর দেখলাম, অ্যাক্টর একটা এক্সাম্পল আমরা দেখব, আশা করি ক্লিয়ার হবে। লাইফলাইন দেখলাম, লাইফলাইনের ভিতরে একটা অবজেক্ট আছে সেটা দেখলাম, অ্যাক্টিভেশন বার দেখলাম। ওকে, দেন এখানে হচ্ছে এটা একটা ক্লাস। দেন ক্লাসের আগে যদি আমি একটা অবজেক্টের নাম সিনারি দেওয়া থাকে, মনে করেন মিমি নামে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম ক্লাসের, এইভাবে থাকতে পারে নাও থাকতে পারে। এগুলো আমরা মোটামুটি একটা ওভারভিউ নিলাম। ওকে, দেন কিছু বক্স বা সিকোয়েন্সের মধ্যে ইফ এলস কন্ডিশন থাকতে পারে, রাইট? যে যেরকম ফ্লো চার্টের মধ্যে ডিসিশন নেওয়ার মতো ছিল, হ্যাঁ, ডিসিশন নোট ছিল। সো এরকম এখানেও আছে। So, এখানে কিছু বক্স আছে, লুপ বক্স দিছি, অপ্ট বক্স দিয়েছি, তারপরে হচ্ছে আরেকটা আছে অল্ট বক্স। আরও অনেক ধরনের এরকম নোটেশন আছে। মোটামুটি আমাদের এই তিনটা দেখলেই ইনাফ। হ্যাঁ, তিনটা দেখলেই ইনাফ। এখানে একটা অল্ট বক্স, লুপ বক্স অ্যান্ড অপ্ট বক্স। যাই হোক, অল্ট বক্স যেটা আছে সেটা বেসিক্যালি ইফ এলস কন্ডিশন। আপাতত মাথা রাখেন, আমরা হচ্ছে এটা এক্সপ্লেনেশন একটু দেখব। ইফ এলস কন্ডিশনটা বোঝানোর জন্য হচ্ছে আমি এই বক্সটাকে ইউজ করব। আর লুপটা হচ্ছে আমি একটা কাজ, লুপের মধ্যে যদি এই সিকোয়েন্সটা বা এই সিকোয়েন্স ডায়াগ্রামের এই পার্টটুকু যদি লুপ আকারে চলতে থাকে, তখন হচ্ছে আমরা লুপের এই বক্সটা ইউজ করব। আর অপ বক্স হচ্ছে কি, অনেকটা হচ্ছে ইউজ কেসের এক্সটেন্ডের মতো, অপশনাল, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, একটু দেখি আমরা। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আমার দুইটাই আছে, লুপ অ্যান্ড অল্ট, দুইটাই আছে। এখানে অবজেক্ট কি আছে, অর্ডার, ডিস্ট্রিবিউটর, কেয়ারফুল ডিস্ট্রিবিউটর। দেখছেন, ডিস্ট্রিবিউটর একটা ইনস্ট্যান্স কেয়ারফুল, আবার ডিস্ট্রিবিউট সেম ক্লাসের আরেকটা ইনস্ট্যান্স রেগুলার, দুইটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি, মনে করেন এখান থেকে ডিসপ্যাচ করার জন্য একটা রিকোয়েস্ট বা মেসেজ পাঠাইছে, এখানে হয়তো আরও কিছু ছিল। হ্যাঁ, আমরা জাস্ট দেখতেছি কি ডিসপ্যাচ নামে একটা মেসেজ আসছে। আসার পরে আমি দেখলাম আমার অর্ডারের ভিতরে মনে করেন মাল্টিপল আইটেমস আছে, মাল্টিপল আইটেমস। প্রতিটা আইটেমের জন্য আমি চেক করব ভ্যালু কি 1000-এর চেয়ে বড় নাকি। যদি ভ্যালু 1000-এর চেয়ে বড় হয়, তখন হচ্ছে আমি কেয়ারফুল ডিস্ট্রিবিউটর, মানে ভিআইপি টাইপের একটা আইটেম হয়তো হইতে পারে, বা এক্সপ্রেস ডেলিভারি, কিছু একটা আর কি। তখন হচ্ছে আমি কেয়ারফুল ডিস্ট্রিবিউটরের কাছে ডিসপ্যাচ রিকোয়েস্টটা মানে মেসেজটা পাঠাবো। অথবা দেখেন, এটা হচ্ছে ইফ কন্ডিশন, যদি আমি ধরি এটা হচ্ছে এলস, ডট 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 দিলাম, ভ্যালু যদি 1000-এর সমান বা লেস হয়, তখন হচ্ছে আমি রেগুলার ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাবো। তাহলে এখানে দেখেন, লুপ এর ভিতরে আমি ইফ এলস কন্ডিশন লিখলে যেরকম হয়, এই পুরো পার্টটা হচ্ছে এটা ইন্ডিকেট করতেছে। তাহলে কি দাঁড়ালো, প্রত্যেকটা আইটেমের জন্য আমি চেক করতেছি এটা কি ভ্যালু 1000 বড় নাকি না, তা সেটার উপর বেস করে আমি হচ্ছে কি কেয়ারফুল ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাবো মেসেজ, নাকি রেগুলার ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাবো। এটা হলো একটা এক্সাম্পল। দেন হচ্ছে আমার সেকেন্ড এক্সাম্পল হচ্ছে জাস্ট লুপের একটা এক্সাম্পল, এটা আলাদাভাবে দেখানোর জন্য বলছি আর কি, বা দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার স্টোর, মনে করেন অ্যামাজনের ফ্রন্ট পেজ, তারপর কার্ট আছে, আর একটা ইনভেন্টরি সিস্টেম আছে। ইনভেন্টরি সিস্টেমটা কি হতে পারে এটা আমরা দেখতেছি। বেসিক্যালি লুপ বক্স চাইলাম, স্টোর থেকে আমি হচ্ছে মাল্টিপল আইটেম সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট করে মাল্টিপল আইটেম আমি অ্যাড করলাম। এখন যখন আমি কার্টে অ্যাড করি, তখন হচ্ছে আমার ডেটাবেসের ভিতর থেকে
কিছু অ্যামাউন্ট তো আমাকে রিজার্ভ করে রাখতে হবে, রাইট? আদারওয়াইজ তো মনে করেন শুধু কার্টে অ্যাড করলাম, আমি হচ্ছে রিজার্ভ করলাম না ডেটাবেস থেকে, ওই পার্টটাকে মাইনাস করে কোথাও একটা স্টোর করলাম না, এর মাঝখানে কার্ট থেকে চেক আউট করতে করতে আরেকজন অর্ডার দিয়ে দিচ্ছে, তখন আমার সব যে কার্টে যে আইটেমগুলো আমি দেখছিলাম যে আছে ওটা নাই এখন। সো আমাদের একটা রিজার্ভ সিস্টেমটা থাকে, যে আমি যখন কার্টে অ্যাড করি সে হচ্ছে একটা টেম্পোরারি ওখান থেকে কাউন্টটাকে মাইনাস করে নিয়ে আসে, যে হ্যাঁ ঠিক আছে আমার একটা ইউজার কার্টে অ্যাড করছে, তার মানে সে হচ্ছে ইন্টারেস্টেড কেনার জন্য, আমি তার জন্য একটু আলাদা করে রাখি ব্যাপার জিনিসটাকে। ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে কি করলাম, আমি অ্যাড আইটেম করলাম এক একটা আইটেম, তখন সাথে ডেটাবেস থেকে বা ইনভেন্টরি সিস্টেমে ডেটাবেস থেকে সে হচ্ছে আইটেমটাকে রিজার্ভ করে রাখলো। রিজার্ভ করার পর সে হচ্ছে একটা হয়তো মেসেজ, এখানে হয়তো কমপ্লিট নেই বাট হয়তো একটা মেসেজ পাঠালো যে হ্যাঁ তোমার আমি এটা রিজার্ভ করছি, তখন হচ্ছে কার্ড থেকে সে আবার অ্যাড আইটেম করা শুরু করলো। এটা হচ্ছে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ইউজার ওনার কেনার চাহিদা না পূরণ হচ্ছে। দেন হচ্ছে আমার যখন সব কিছু আইটেম অ্যাড করা হলো, আমি চেক আউট করলাম, প্রসেস করলাম, হ্যাঁ, আদার স্টাফ এগুলো চলছে। হ্যাঁ, দেন নেক্সট এক্সাম্পল হচ্ছে অপশন বক্স। সো লুপ, অল্টারনেটিভ আর অপশন বক্স। অপশন বক্সে দেখি আমরা বেসিক্যালি যেটা বলেছিলাম ওটা হচ্ছে এক্সটেন্ড ইউজ কেসে, এক্সটেন্ডের মতো হইতেও পারে নাও হইতে পারে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি এটিএম থেকে টাকা উইথড্র করতেছি, হ্যাঁ, উইথড্র ক্যাশ মেসেজ পাঠালাম, তারপর এটিএম কি করলো, ব্যাংকের সার্ভার থেকে গেট ব্যালেন্সটাকে দেখলো, ব্যালেন্সটাকে দেখার পর সে আসলে দেখতেছে যে ঠিক আছে তোমার কাছে এই ব্যালেন্সটা আছে, ভ্যালিডেট করলো। করার পরে ব্যালেন্স যদি অ্যামাউন্টের চেয়ে বড় হয়, ব্যালেন্স যদি অ্যামাউন্টের চেয়ে বড় হয়, তার মানে কি হচ্ছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি, আমি যে টাকাটা এখন উইথড্র করতে চাচ্ছি, তার মানে আমার এটা সুন্দর মতো এক্সিকিউট হবে। হ্যাঁ, ডেবিট অ্যাকাউন্ট নাম্বার এগুলো প্রোভাইড করার পর সে হচ্ছে আমাকে টাকাটা এটিএম এর নিচে পাঠাবে, আমি হচ্ছে উইথড্র করব। আর যদি মনে করেন ব্যালেন্স থেকে নিচে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার এই পরের অ্যাকশনগুলো এক্সিকিউট হবে না। হ্যাঁ, একটা এরর দিবে। এটা হচ্ছে একটা রাফ এক্সাম্পল, সো হয়তো এটা কমপ্লিট নাও মনে হতে পারে, জাস্ট এটা ইউজটা দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে এটা দেখানো। দেন এখন মাল্টিপল ইফ এলস কন্ডিশন যদি থাকে, এখন আপনারা তো হচ্ছে মাল্টিপল টাইমস অল্ট বক্স ইউজ করতে পারবেন না, কারণ ইফ এলস কন্ডিশন তো অনেক থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করব, শর্টকাট নিয়ম একটা আছে, যদি একটা দুইটা হয় ওভাবে করতে হবে, আর যদি মাল্টিপল হয় তখন হচ্ছে আমরা এই নিয়মে করব। ফর এক্সাম্পল এখানে টি ইকুয়াল টু, এখানে আই গেস টিটার টাইম বোঝানো হচ্ছে, আই সাপোজ, হ্যাঁ, যদি টি ইকুয়াল টু 0 হয় তখন হচ্ছে আমি এই মেসেজটা পাঠাবো। হ্যাঁ, তারপর টি এর ভ্যালু যদি 50 মিলি সেকেন্ডের চেয়ে লেস বা ইকুয়াল হয়, তখন হচ্ছে আমি এই মেসেজটা পাঠাবো। দেন যদি 500 মিলি সেকেন্ডের চেয়ে ছোট বা সমান হয় তখন রেকর্ড সিস্টেমে যাবে। সো বেসিক্যালি হচ্ছে ওভার দ্য টাইম ও হচ্ছে কিছু কাজ করতেছে। তো 16 নাম্বার মিলি সেকেন্ডে হচ্ছে ক্রিটিক্যাল এরর একটা এরর পাঠালো, 50 মিলি সেকেন্ডে হচ্ছে সেট ফেস মেসেজটাকে রিটার্ন করলো, দেন 500 মিলি সেকেন্ডে হচ্ছে রেকর্ড রাইট করলো, 1000-এ সেন্ড প্যাকেট অ্যান্ড সো অন। এভাবে আপনি ইফ এলস কন্ডিশন লিখতে পারেন। হ্যাঁ, সো ফর এক্সাম্পল ইফ এলস কন্ডিশন আমরা কি লিখতাম, ইফ সরি, সো আমি ইফ এলস কন্ডিশন কি লিখতাম যে ইফ এ গ্রেটার দেন 5 বা সামথিং। সো আপনারা হচ্ছে জাস্ট এ ইকুয়াল গ্রেটার দেন 5 লিখে মেসেজটাকে এভাবে পাশে লিখে দিবেন। আই গেস এটা হচ্ছে বক্স আঁকাআঁকির ঝামেলা থেকে আপনাকে মোটামুটি একটু ইয়া হবে, সুবিধা হবে। আচ্ছা, গেল। এইবার হচ্ছে আমরা অ্যাক্টরের একটা সিনারিও বলেছিলাম যে অ্যাক্টর মানে আমার সিকোয়েন্স ডায়াগ্রামটা যদি ইউজ কেসের একটা পার্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্টরটা আসে। ফর এক্সাম্পল
এটা হচ্ছে আমার একটা ইউজ কেস। হ্যাঁ, যদি এটা পুরোটা লেখা নাই, একটা এক্সাম্পল এখানে হচ্ছে নিশ্চয়ই একটা সিস্টেম বাউন্ডারি থাকবে অ্যান্ড আদার্স। সো ডিপোজিট মানি, কাস্টমার হচ্ছে এক্সটার্নাল মানুষ, সে হচ্ছে ডিপোজিট মানি অ্যাকশনটা ইনিশিয়েট করছে। সিনারিওতে বলা থাকবে, এটা কি অ্যাক্টর থাকবে নাকি থাকবে না, এটা আপনি সিনারিও দেখে বুঝতে পারবেন। তখন হচ্ছে আপনি কি করলেন, এই যে দেখেন কাস্টমার, বাইরে হচ্ছে একজন মানুষ, সে হচ্ছে ডিপোজিট মানি ইনিশিয়েট করলো। ইনিশিয়েট করার পরে মানি ডিটেকশন হার্ডওয়্যার, ডিসপ্লে, ভেন্ডিং মেশিন, মানি ডিসপেন্সার, এই অবজেক্টগুলো হচ্ছে সিস্টেমের ইন্টারনাল জিনিসপত্র। সো ডিপোজিট মানি পাঠালো, তো ডিসপ্লে অ্যামাউন্টটা হচ্ছে সিআরটি ডিসপ্লে, মানে হচ্ছে আমার এটিএম এর যে ডিসপ্লেটা ওখানে দেখালো। এখন দেখেন এখানে একটা সেলফ মেসেজ লুপ আছে, দেখছেন সে বলতেছে যে ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে। হ্যাঁ, ও তো ইনফিনিট টাইম দেখা দিয়ে থাকবে। যখন ডিসপ্লে অ্যামাউন্ট দেখালো তখন হচ্ছে এই ডিসপ্লে অ্যামাউন্ট মেসেজটা পাঠানোর পরে সে হয়তো হচ্ছে ইউজারকে দেখাবে যে তোমার টাকা হচ্ছে এটুকু আছে। দেন এখানে হচ্ছে ডিপোজিট করতেছি, তার মানে সেন্ড অ্যামাউন্ট। ভেন্ডিং মেশিন কন্ট্রোলার, আই গেস এটা হচ্ছে এটিএম এর যেখানে টাকাটা আমার ঢালি এটা ইন্ডিকেট করতেছে আই থিঙ্ক। করলাম, করার পরে একটা টাইমার স্টার্ট হলো নিজের থেকেই। কারণ আমরা সময় এটিএম এ টাকা জমার সময় দেখছি, টাকা জমা দেওয়ার সময় যে সে কিছু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মেসেজ দেখা যায় এন্টার ইউর অ্যামাউন্ট বা এন্টার দ্য মানি। যদি কিছুক্ষণ পরে আপনি বসে থাকেন বা কিছুই না করেন তখন হচ্ছে সে আবার ওটাকে সরায় ফেলে। এখানে হচ্ছে এটা একটা টাইমার শুরু হয়েছে। প্রম্পট ফর সিলেকশন, তাকে একটা সিলেকশন করতে দিচ্ছে, হ্যাঁ, যে আপনি অ্যামাউন্ট ঢুকান বা টাকাটা ঢালেন। করার পরে প্রম্পট ফর সিলেকশন সিআর ডিসপ্লেতে শো করলো। এখন ইউজার হয়তো মনে করেন কোনো রেসপন্স পাঠালো না। যদি 30 সেকেন্ডের বেশি, দেখেন ইফেলস কন্ডিশনটা এখানে কীভাবে ইউজ করছে। হ্যাঁ, এখানে ইফেলস কন্ডিশনটা কীভাবে ইউজ করছে দেখেন। আমরা হচ্ছে অল্ট বক্সটা ইউজ করি না, এখানে জাস্ট লিখলাম যে টাইমার যদি 30 সেকেন্ডের বেশি হয়ে যায় বা কোনো সিলেকশন যে দিছে সেটা হচ্ছে ইনভ্যালিড, তখন হচ্ছে রিটার্ন মানি মানি ডিসপেন্সার, এটা হচ্ছে আপনার টাকাটা রিলিজ করে দেয়। সো সে হচ্ছে টাকাটাকে রিলিজ করে দেয় মেশিনটাকে। সো বেসিক্যালি কী দাঁড়ালো তাহলে, মনে করেন আমি ডিপোজিট করতে গেছি মানি 5,000 টাকা। এখন আমি টাকাটা হয়তো মেশিনের মধ্যে দিছি, তারপর মেশিন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ক টাকা দিছো, হয়তো এটা ম্যানুয়াল একটা মেশিন, আপনাকে বলা লাগবে যে ক টাকা তুমি মেশিনে দিছো। সো আপনি 5,000 টাকাটা লিখলেন না, এখন না লেখার পরে সে তো আর আগাবে না, সে ওই 5,000 টাকাটা আপনাকে আবার ব্যাক করে দেবে। ঠিক আছে, আর এরপর হচ্ছে আবার টাইমার স্টপ করবে, দেন আবার সে নিজের মতো ডিসপ্লে ওয়েলকাম মেসেজটাকে লুপভাবে দেখানো শুরু করবে। এটা কিন্তু খুবই ড্রাফট, এখানে দেখেন অ্যাক্টিভেশন বার সব জায়গায় দেখায় নেয় বা এরকম। সো এটা খুবই একটা রাফ ডায়াগ্রাম, বাট এখান থেকে হচ্ছে আপনারা একটা সিনারিও সম্পর্কে আইডিয়া পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, অ্যাক্টরের কখনো কোনো লাইফলাইন থাকে না, অ্যাক্টরের লাইফলাইন থাকে না। অ্যাক্টরটা হচ্ছে এরকম জাস্ট প্লেন একটা বক্স দিয়ে আঁকবেন। হ্যাঁ, আর অবজেক্ট হচ্ছে বা ইনস্ট্যান্স হচ্ছে আমার লাইফলাইন দিয়ে আঁকবো, এখানে অ্যাক্টিভেশন বার থাকবে না অল। অ্যাক্টরে হচ্ছে কোনো লাইফলাইন থাকবে না। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। আহ, হুম, আর কি কোনো এক্সাম্পল আমি রেখেছি? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমাদের স্লাইডে দেওয়া আছে একটা এক্সাম্পল, আমরা দেখি সিনারিওটা দেখি। সার্চ বুক, হ্যাঁ, একটা ইউজ কেস থেকে আনছে সে। সো মনে করেন আমরা যে বললাম যে ইউজ কেসের পার্ট যদি সিকোয়েন্স ডায়াগ্রাম হয় তখন হচ্ছে আমার একটা থাকে ইউজুয়ালি, ইউজুয়ালি এটা ছাড়াও থাকতে পারে, বাট ইউজুয়ালি এটাই হয়। সো মনে করেন আপনার ইউজ কেস ডায়াগ্রামটা আপনি আঁকছিলেন, এখানে আপনার কাস্টমার একটা অ্যাক্টর ছিল, এখানে একটা ফাংশন ছিল সার্চ বুক। এই ফাংশনটার কাজ, এটা যখন আপনি ইউজার ইন্টারেক্ট করবে সিকোয়েন্সিয়ালি কী কী কাজ হচ্ছে সিস্টেমের ভিতরে, এইটা বোঝানোর জন্য আমার হচ্ছে এক্সাম্পলটা। ঠিক আছে, আচ্ছা। সো কি হলো, কাস্টমার স্পেসিফাইস অ্যান অথর অন দ্য সার্চ পেজ অ্যান্ড দেন প্রেসেস দ্য সার্চ বাটন।
ওকে, তাহলে আমার কাস্টমার হচ্ছে ইনিশিয়েট করতেছে সিস্টেমটা, সার্চ বুক, তারপর সে সার্চ পেজে গেল, ওখানে গিয়ে সে অথর লিখে মানে অথরের নামটাকে লিখে সে সার্চ করলো। হ্যাঁ, এখন অথর সার্চ করার সময় মনে করেন হতে পারে যে অথরের নামটি ইনভ্যালিড বা ভ্যালিড, তখন সে হচ্ছে এই সার্চ পেজের ভিতরে সে হচ্ছে এটা ভ্যালিডিটি চেক করতেছে, এই যে দ্য সিস্টেম ভ্যালিডেটস দ্য কাস্টমার সার্চ ক্রাইটেরিয়া, সে নিজের মধ্যেই সেলফ মেসেজ দিয়ে চেক করতেছে যে এটা কি আসলেই ভ্যালিড অথর নাকি বা অন্য কিছু। আচ্ছা, করলো। তারপরে এখানে কি বললো, ইফ অথর ইজ এন্টার দ্য সিস্টেম সার্চেস দ্য ক্যাটালগ ফর বুকস অ্যাসোসিয়েটেড উইথ দি স্পেসিফাইড অথর। সো বেসিক্যালি সিস্টেম ক্যাটালগ থেকে ওই অথরের সাথে রিলেটেড বুকগুলো খুঁজবে। আর যদি যদি অথর নামটা এন্টার করা হয়, সো এখানে দেখেন ইফ কন্ডিশনে আমার অথর ইজ এন্টার্ড বলা হয়েছে, সো অথর এন্টার করা হয়েছে, অথরের নামটা ভ্যালিডেশনের পরে এন্টার করার পরে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওকে অথর। সে কি করলো, সার্চ বাই অথর, রেজাল্ট পেজ থেকে সে হচ্ছে আমার ক্যাটালগ থেকে যে বুকগুলো পাইলো রেলেভেন্ট সার্চ ওগুলোকে শো করলো রেজাল্ট পেজে। আচ্ছা, ওকে, একটু এক মিনিট। আচ্ছা, সার্চ রেজাল্ট পেজ, সার্চ বাই অথর, ও হ্যাঁ, ঠিক আছে, সরি মাই ব্যাড। সে হচ্ছে প্রথমে ক্যাটালগের কাছে পাঠাইছে। দেখেন, ইফ অথর ইজ এন্টার দ্য সিস্টেম সার্চেস দ্য ক্যাটালগ ফর বুকস। সো প্রথমে সে হচ্ছে সার্চ পেজ থেকে ডাইরেক্ট ক্যাটালগে গেছে, ক্যাটালগে যে সে হলো দেখলো যে কি কি ক্যাটালগে তো হচ্ছে অনেক বইয়ের লিস্ট আছে, সো ওই অথরের সাথে রিলেটেড বইগুলোকে নিয়ে আসলো, নিয়ে এসে সার্চ রেজাল্টে সে এটাকে ক্রিয়েট করলো, ওই ফিল্টার থ্রুতে যে রেজাল্টটা আসবে সেটাকে ক্রিয়েট করে সার্চ রেজাল্টে শো করতেছে। সো বেসিক্যালি কি দাঁড়ালো, মনে করেন আমার অথর হচ্ছে মিস্টার এ, মিস্টার এ রিলেটেড বই খুঁজবে ক্যাটালগে, এখন ক্যাটালগে অন্যান্য অথর মিস্টার বি সি ডি ওদের সবার বই আছে, এখন ওইখান থেকে সে মিস্টার এর বইগুলোকে ফিল্টার করে এটার একটা রেজাল্ট বা জেসন বডি বা রেসপন্স মেসেজ ক্রিয়েট করে সার্চ রেজাল্টে সেন্ড করলো। ঠিক আছে, আচ্ছা, করার পরে সার্চ রেজাল্ট কি করলো, এটাকে রেজাল্ট পেজে শো করলো। দেখেন, রেজাল্ট পেজে শো করলো। When the search is complete, the system displays the search result on search result page. ঠিক আছে, আর এরপর অল্টারনেট পাথ, মানে যদি এইটা না হয় তখন কি হলো, সে হচ্ছে অথরের নাম এন্টার করে না, সো আমি যখন এখানে একটা অথর বা একটা কিওয়ার্ড সার্চ করলাম, এটা অথর না, এটা একটা জিবারিশ ওয়ার্ড বা সামথিং, তখন কি করলো, সে ডিসপ্লে এরর মেসেজ শো করবে ওই জায়গাতেই। ঠিক আছে, সো এখান থেকে আগে আমাদেরকে সিনারিও থেকে বুঝতে হবে আমার অবজেক্ট বা ইনস্ট্যান্স কয়টা, দেন হচ্ছে আমার এখানে অ্যাক্টর আছে নাকি। এটা হলো আমাদের স্লাইডের এক্সাম্পলই। এখন হচ্ছে আমরা একটা সিনারিও দেখি এক্সাম্পলের জন্য, বা করার মতো একটা সিনারিও দেখি, ভেঙে ভেঙে প্রোগ্রেসিভলি আমরা দেখব যে কিভাবে কাজ করে। প্রথমে একটু সিনারিওটা পড়ি। এমার্জেন্সি এয়ারক্রাফট ল্যান্ডিং। The process starts when pilot, প্রথম পার্ট, pilot sends a request for landing to air traffic controller, এখানে একটা পেলাম আমরা অবজেক্ট। The controller will send new flight landing information to a scheduler, আরেকটা অবজেক্ট, and receive a number for landing sequence. Then controller will send this number to an estimator, আরেকটা অবজেক্ট, to get the estimated time for landing. After receiving the waiting time from estimator, this information is passed to the pilot from controller. নতুন কোনো অবজেক্ট পাইলাম না, সোফার আমি কি কি পাইছি, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, শিডিউলার, এস্টিমেটর। সো চারটা। আর কিছু আছে নাকি, আমরা একটু পরের প্যারাগ্রাফটা পড়ি।
আর কিছু আছে নাকি। After the estimated time is over, pilot will ask for permission again to land from controller. Controller already আমরা দেখছি. If permission is given, pilot will ask for runway and weather information from controller and land the aircraft. If এখানে আমরা বুঝতে পেরেছি এখানে একটা অল্টারনেট বক্স লাগবে বা ইফ কন্ডিশন পাশাপাশি লিখতে পারেন। আই গেস বক্সটা হচ্ছে যেহেতু এখানে একটা ইফ কন্ডিশন আমরা বক্স দিয়ে আঁকলেই ভালো, বেটার। If, however, permission is denied due to landing sequence congestion, pilot will ask for new waiting time from controller. If the waiting time is over 20 minutes, pilot will declare an emergency through emergency protocol. Will declare an emergency through emergency protocol. এখানে আরেকটা অবজেক্ট, একটা এমার্জেন্সি সিগন্যাল পাঠাবে এমার্জেন্সি প্রোটোকলের কাছে বা থ্রু এমার্জেন্সি প্রোটোকল যে সিস্টেম বা একটা ডিভাইস তার কাছে পাঠাবে, যেটা হচ্ছে যারা হচ্ছে এগুলো দেখাশোনা করে তারা হয়তো দেখবে আর কি। Once declaration is confirmed from the protocol management, pilot will ask for landing and weather information again and land the aircraft. সো এটা হচ্ছে আমরা মোটামুটি সিনারিও। আমরা হচ্ছে প্রথমে এই পার্টটুকু কমপ্লিট করি, ঠিক আছে। সো এখানে আচ্ছা এখানে অলরেডি করা আছে, আই গেস চিহ্নিত করা আছে কোন কোন জায়গায় আমাদের কি কি লাগবে। সো পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, শিডিউলার, এস্টিমেটর অ্যান্ড প্রোটোকল ম্যানেজমেন্ট, যার কাছে হচ্ছে এমার্জেন্সি প্রোটোকলটাকে আমি পাঠাবো। তাহলে প্রথম পার্টটা দেখি আমরা কি বলছে। দ্য প্রসেস স্টার্টস হোয়েন পাইলট সেন্ডস এ রিকোয়েস্ট ফর ল্যান্ডিং টু এয়ার ট্রাফিক কন্ট্রোলার। আচ্ছা এটার আগে হচ্ছে আমরা একটু দেখি ডিজাইনটা কেমন হচ্ছে। দেখেন প্রথমে হচ্ছে আমি আমার অবজেক্টগুলোকে শো করলাম। এ পাইলট, এখানে পাইলটটা কিন্তু সিস্টেমের ভিতরে ইন্টারনাল একজন মানুষ, রাইট। এখানে তো আমি ওখান থেকে কোথাও ইনিশিয়েট করতেছি না বাইরে থেকে। সো এখানে এক্সাম্পল আমি হচ্ছে পাইলট ক্লাসের একটা ইনস্ট্যান্স এ পাইলট ধরে নিচ্ছি আর কি। সো এটা না ধরলেও সমস্যা নাই, কারণ যেহেতু এখানে পাইলট স্পেসিফিক্যালি কিছু বলে নাই। সো আমি জাস্ট শুধু পাইলট লিখলেই হবে, ইনস্ট্যান্সটা না লিখলেও হবে, সমস্যা নাই। আচ্ছা এখানে বলছে কন্ট্রোলার একটা ইনস্ট্যান্স দিছে। এখন কন্ট্রোলারটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। সো এয়ার ট্রাফিক কন্ট্রোলার ক্লাসের একটা ইনস্ট্যান্স দিছে। এখানেও অপশনাল, আই সাপোজ এখানে স্পেসিফিক কিছু বলে নাই, বাট আপনারা দিতে পারেন। হ্যাঁ এটা একটু দেখতে ভালো দেখায়। শিডিউলার, এস্টিমেটর জাস্ট ক্লাস লিখে দিছে। সো আমার যে পাঁচটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করছিলাম সে পাঁচটা হচ্ছে আমি এখানে দেখালাম এবং লাইফ লাইন দিয়ে দিলাম। এখন লাইফ লাইন বেশি লাগতে পারে কম লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কীভাবে আঁকতেছেন। আপনি যদি একটু জায়গা বেশি নিয়ে আঁকেন তখন হয়তো একটু বেশি লাগবে। যাই হোক, এইবার হচ্ছে আমরা দেখি কি করতেছে। The process starts when the pilot sends a request for landing to air traffic controller. রিকোয়েস্ট ফর ল্যান্ডিং ফাংশনটাকে ইনিশিয়েট করছে বা মেথডটাকে। এখন দেখেন অ্যাক্টিভেশন বারটাকে আমরা চাইলে সেগমেন্ট আকারেও করতে পারতাম। হ্যাঁ এভাবে সেগমেন্ট আকারেও করতে পারতাম, দ্যাট ইজ ফাইন। বা আপনি হচ্ছে না একসাথে দিতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। হ্যাঁ সমস্যা নাই। এখানে হচ্ছে দেখেন এক জায়গায় সেগমেন্ট দিছে, এক জায়গায় পুরোটা দিছে, সমস্যা নাই। আচ্ছা রিকোয়েস্ট ফর ল্যান্ডিং পাঠালো কন্ট্রোলারের কাছে, এই যে। তাহলে আমরা প্রথম লাইনটা এক্সিকিউট হয়ে গেল, রিকোয়েস্ট ফর ল্যান্ডিং। তারপর কি বলছে, দ্য কন্ট্রোলার উইল সেন্ড নিউ ফ্লাইট ল্যান্ডিং ইনফরমেশন টু এ শিডিউলার। এরপর কন্ট্রোলার কি করবে, গেট ল্যান্ডিং ইনফরমেশন, ফ্লাইট ইনফো এখানে সিকিউ লিখছে, বাট আই গেস আপনি গেট ল্যান্ডিং ইনফো নামে একটা ফাংশন লিখতে পারেন। এটা একেবারে যে খুবই হতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো বুঝার মতো লিখলেই হবে। শিডিউলার কাছে পাঠালো এবং রিসিভ এ নাম্বার ফর ল্যান্ডিং সিকোয়েন্স। তার মানে এটা হচ্ছে একটা কি সিনক্রোনাস মেসেজ, রাইট। এরপর হচ্ছে রিটার্ন মেসেজ পাঠাচ্ছে, এটা সিকোয়েন্সিয়াল নাম্বার। হ্যাঁ সিকোয়েন্স নাম্বার, সরি নট সিকোয়েন্সিয়াল বাট সিকোয়েন্স নাম্বার, ল্যান্ডিং সিকোয়েন্স নাম্বার। আচ্ছা এটুকু হয়ে গেল। দেন কন্ট্রোলার উইল সেন্ড দিস নাম্বার টু অ্যান এস্টিমেটর। কন্ট্রোলার যখন এই নাম্বারটা রিসিভ করে তখন সেটা কাকে পাঠাচ্ছে, এস্টিমেটরের কাছে।
টু গেট দি এস্টিমেটেড টাইম অফ ল্যান্ডিং। সো বেসিক্যালি কি হলো, সে গেট ওয়েটিং টাইম এখানে বলেই দিছে যে কন্ট্রোলার উইল সেন্ড দিস নাম্বার টু অ্যান এস্টিমেটর, আমি হচ্ছে এই নাম্বারটাকে এস্টিমেটের কাছে পাঠাবো টু গেট দ্য এস্টিমেটেড টাইম অফ ল্যান্ডিং। সো তার মানে আমার গেট এস্টিমেটেড টাইম অফ ল্যান্ডিং ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমি এই সিকোয়েন্স নাম্বারটাকে পাঠাইলাম। ঠিক আছে, সো বেসিক্যালি বলতেছে কন্ট্রোলার যে এই প্লেনটা আসতে আমার 1 ঘন্টা লাগবে, অথবা আমার এই রানওয়েটা ফ্রি হইতে 1 ঘন্টা লাগবে, এরকম একটা টাইম সে এস্টিমেটরটা দিচ্ছে তাকে, যাতে করে সে হচ্ছে পাইলটকে জানাইতে পারে যে তুমি 1 ঘন্টা পরে ল্যান্ড করতে পারবা, সমস্যা নাই। অনেক সময় দেখবেন যদি রানওয়ে ফ্রি না থাকে তখন হচ্ছে প্লেনটা আশেপাশে ঘুরতে থাকে। হ্যাঁ, বেসিক্যালি এভাবে কাজ করে খুব সম্ভবত। আচ্ছা, সিকুয়েন্স পার ওয়েটিং টাইমটা হচ্ছে কন্ট্রোলের কাছে পাঠাইলো। আফটার রিসিভিং দ্য ওয়েটিং টাইম ফ্রম দ্য এস্টিমেটর দিস ইনফরমেশন ইজ পাস টু দ্য পাইলট, পাস টু দ্য পাইলট ফ্রম কন্ট্রোলার। এই ইনফরমেশনটা হচ্ছে এস্টিমেটর থেকে ডাইরেক্ট কিন্তু পাইলটের কাছে যাচ্ছে না, ফ্রম কন্ট্রোলের কাছ থেকে যাচ্ছে। তার মানে এই টাইমটা হচ্ছে কন্ট্রোলের কাছে গেল, দেন হচ্ছে আমার পাইলটের কাছে গেল। তাহলে প্রথম প্যারার কাজটা হয়ে গেল আমার। আচ্ছা, এইবার হলো আমার সেকেন্ড প্যারার কাজ। কি বললো, আফটার দ্য এস্টিমেটেড টাইম ইজ ওভার। এখন মনে করেন 1 ঘন্টার যে টাইমটা হয়েছে এটা কিন্তু এস্টিমেশন, এটা তো একেবারে প্রিসাইজ টাইম না, এটা প্লাস মাইনাস হইতেই পারে। এখন যেহেতু প্লেন চালানো হচ্ছে একটা খুবই রিস্কি কাজ, রাইট, কশাস হওয়া দরকার, অনেক সতর্ক হতে হবে আমাদেরকে। সো সে হচ্ছে কি করলো, এস্টিমেট টাইমটা যখন শেষ হয়ে গেলো সে আবার মেসেজ পাঠাচ্ছে যে সব কিছু ঠিক আছে নাকি, তুমি তো আমাকে বলছো 1 ঘন্টা পরে আমি নামতে পারবো, টাইম কি সব ওকে নাকি। তো আফটার দ্য এস্টিমেট টাইম ইজ ওভার পাইলট উইল আস্ক ফর পারমিশন অ্যাগেইন টু ল্যান্ড ফ্রম কন্ট্রোলার। সে হচ্ছে যখন ওয়েটিং টাইম ইজ ওভার, হ্যাঁ, এখানে একটা মেসেজ দিছে, মানে আপনি ইফ লিখতে পারেন বা জাস্ট এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে নেক্সট সিকোয়েন্স অফ অ্যাকশন কোনটা হচ্ছে। আচ্ছা, কি বলো, যদি ওয়েটিং টাইম হচ্ছে আমার ওভার হয়ে যায় তখন সে হচ্ছে আবার পারমিশন চাচ্ছে ল্যান্ড করার জন্য কন্ট্রোলার কাছে। তারপর যখন সে পারমিশন পেল, এখন কন্ট্রোলার হচ্ছে তাকে একটা ইয়েস বা নো একটা স্ট্যাটাস পাঠাবে, সেইটার উপর বেস করে হচ্ছে সে নেক্সট কোর্স অফ অ্যাকশনসটাকে সিকোয়েন্স ডায়াগ্রামে বসাবে, রাইট। কোনো যদি রেজাল্ট না পাঠায় তাহলে তো নিশ্চয়ই আপনি ডিসিশন নিতে পারবেন না যে পারমিশন কি পাইছি নাকি পাই নাই। তো নিশ্চয়ই একটা পারমিশন সেটা পাঠাইছে আমার এখানে, আদারওয়াইজ আমি হচ্ছে ইফ পারমিশন ইজ গিভেন এটা আমি কিভাবে বুঝবো। আচ্ছা, নেক্সটের পার্টটাতে যাই। এই ছবির ভিতরে হচ্ছে নেক্সট পার্টটুকু ধরে নাই, আমরা হচ্ছে আরেকটা ছবিতে যাব। এটা হচ্ছে কন্টিনিউ, টু বি কন্টিনিউড পার্টটা আর কি, এখান থেকে আরো কন্টিনিউ হবে নিচ থেকে। এই যে এখন আমরা দেখি, ইফ পারমিশন ইজ গিভেন অল্টারনেটিভ বক্স, তার মানে বুঝতেই পারতেছেন ইফ এলস কন্ডিশন। যদি পারমিশন দেওয়া হয় আমাকে, পাইলট উইল আস্ক ফর রানওয়ে অ্যান্ড ওয়েদার ইনফরমেশন ফ্রম কন্ট্রোলার। সো ওয়েদার ইনফো আর রানওয়ে ইনফো সে রিকোয়েস্ট করবে। আচ্ছা, এখানে হচ্ছে হয়তো একটু ভুল আছে, হয়তো এখানে মেনশন করা নেই তাই বলে এখানে দেয়নি, বাট আপনি ওয়েদার ইনফো বা রানওয়ে ইনফো দেওয়ার পরে যেহেতু এখানে দেখেন সলিড বক্স, তার মানে সিঙ্ক্রোনাস মেসেজ কিছু একটা রিটার্ন করবে। হ্যাঁ, সো এখানে নিশ্চয়ই হচ্ছে কন্ট্রোলার এই ইনফরমেশনগুলো পাঠাইছে যে হ্যাঁ ওয়েদার ইনফো হচ্ছে এটা, রানওয়ে ইনফো হচ্ছে এটা, বা পাঠাইছে যে স্ট্যাটাস পজিটিভ তুমি নামতে পারো, কিছু একটা পাঠাইছে, এটা এখানে হয়তো লেখা নাই, এটা আমরা অ্যাড করলাম। আদারওয়াইজ তো আপনি যে ইফ পারমিশন ইজ গিভেন পাইলট উইল আস্ক ফর রানওয়ে অ্যান্ড ওয়েদার ইনফরমেশন ফ্রম দ্য কন্ট্রোলার অ্যান্ড ল্যান্ড দ্য এয়ারক্রাফট। হ্যাঁ, সো যদি সে এটা আস্ক করেই তো, যদিও আস্ক করছে সে এটার উপর বেস করে তো ল্যান্ড করবে, আদারওয়াইজ সে এটা আস্ক করবে কেন, নিশ্চয়ই একটা রেসপন্স পাবে তারপরে হচ্ছে ল্যান্ড করবে। ঠিক আছে, আচ্ছা, সে একটা রেসপন্স পাবে, রেসপন্স পাওয়ার পর তার এয়ারক্রাফটটাকে সে ল্যান্ড করলো। আচ্ছা, ল্যান্ডে এটা এখান থেকে ল্যান্ড করলো, এটা হচ্ছে এটা সেলফ মেসেজ দিছে আর কি। So, এটাকে হচ্ছে আই গেস এভাবে দেওয়াটা ভালো, বাট আই গেস এভাবে দেওয়ার সমস্যা নেই, যে যেভাবে দেয় এক এক জায়গায় হচ্ছে এক একটা রুল ফলো করে। আচ্ছা, অ্যাক্টিভেশন বার থেকে ডাইরেক্ট এভাবে দিলে আই গেস এটা একটু মেক সেন্স করে, এটাই ঠিক আছে, আপনি এটাই ফলো করেন। ওকে, দেন কি বলছে,
if permission is given, if however permission is denied due to landing sequence congestion, pilot will ask for new waiting time from controller. যদি পারমিশন না পায়, ডিনাই করছে, তখন সে আবার বলবে ঠিক আছে তুমি তাহলে আমাকে আরেকটা টাইম দাও, কন্ট্রোলারের কাছে বলবে যে তুমি হচ্ছে আমাকে আরেকটা টাইম দাও। হ্যাঁ, এখানে হয়তো বিহাইন্ড দ্য সিন আবার শিডিউলের কাছে বা এস্টিমেটের কাছে পাঠাবে, বাট এটা হচ্ছে এখানে উল্লেখ করা নাই, সো আমাদের কিছু করার দরকার নেই এখানে। তখন কন্ট্রোলার হচ্ছে তাকে আবার আরেকটা ওয়েটিং টাইম দিল। ঠিক আছে, দেন এখন হচ্ছে আমার ইফ কন্ডিশনের বা ইফ এলস কন্ডিশনের ভিতরে আরেকটা ইফ এলস কন্ডিশন দিছে আর কি, যেরকম হচ্ছে নেস্টেড ডিসিশন থাকে না ওই রকম। বলছে কি, যদি ওয়েটিং টাইম 20 মিনিটের বেশি হয়, এখন একটা ওয়েটিং টাইম দিছে তাকে এলস কন্ডিশনের পরে, হ্যাঁ একটা ওয়েটিং টাইম কন্ডিশন দিছে, কিন্তু এখন দেখলো কি যে ওয়েটিং টাইমটা হচ্ছে যদি 20 মিনিটের উপরে হয়, হইতে পারে তার হচ্ছে ফুয়েল নাই পর্যাপ্ত পরিমাণ, তাকে হয়তো একটা এমার্জেন্সি ল্যান্ডিং করা লাগতে পারে। হ্যাঁ, সো কি করলো সে, পাইলট উইল আস্ক ফর নিউ ইফ দ্য ওয়েটিং টাইম ইজ ওভার ওভার 20 মিনিটস, যদি 20 মিনিটের বেশি হয় তাহলে পাইলট উইল ডিক্লেয়ার অ্যান এমার্জেন্সি থ্রু এমার্জেন্সি প্রোটোকল, যেটা আমরা দেখছিলাম, এবং সেটা কার কাছে পাঠাবে, প্রোটোকল ম্যানেজমেন্টের কাছে। ডিক্লেয়ার এমার্জেন্সি নামে একটা মেসেজ সে পাঠাচ্ছে, এমার্জেন্সি প্রোটোকল ম্যানেজমেন্টের কাছে বা প্রোটোকল ম্যানেজার। ওকে, তারপর পাঠানোর পরে সে হচ্ছে প্রোটোকল ম্যানেজার তাকে হয়তো কনফার্মেশন দিল যে হ্যাঁ ঠিক আছে যাও, তোমার যেহেতু এমার্জেন্সি তুমি হচ্ছে নামতে পারো রানওয়েতে। তখন সে আবার গেট ওয়েদার ইনফো আর রানওয়ে ইনফো পাঠাবে, যদিও এটা এখানে কোথাও উল্লেখ করা নেই। ও আচ্ছা না, মাই ব্যাড, করা আছে। পাইলট উইল আস্ক ফর ল্যান্ডিং অ্যান্ড ওয়েদার ইনফরমেশন অ্যাগেন অ্যান্ড ল্যান্ড দি এয়ারক্রাফট। হ্যাঁ, আচ্ছা এখানে অ্যাগেন হচ্ছে আপনি একটা রেসপন্স পাঠাবেন, আদারওয়াইজ এটা মেক সেন্স করে না। দেন হচ্ছে সে ল্যান্ড করলো। এখন মনে করেন না করলে এলসে কি করবে সে, এটা হচ্ছে একটু আপনাকে অ্যাজিউম করে নিতে হবে। এখন মনে করেন এটা এমার্জেন্সি ল্যান্ডিং, এখন কনফার্ম করুক বা না করুক আপনাকে তাও ল্যান্ড তো করা লাগবেই এক সময় না এক সময়। যেমন অনেকগুলো বিমান অ্যাক্সিডেন্ট যে হয়, হয়তো এমার্জেন্সি রিকোয়েস্ট করছে বা হয়তো আশেপাশে এমন জায়গায় আছে সে হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারতেছে না, তখন যে কোনো জায়গায় হোক তাকে বাধ্য হয়ে ল্যান্ড করা লাগে। তখন এইটা হচ্ছে ওই সিনারিও, ওর্স কেস সিনারিওটা। ঠিক আছে, সে হচ্ছে ল্যান্ড করছে। আচ্ছা, এইগুলো হচ্ছে একটা সিনারিও। সিকোয়েন্স ডায়াগ্রাম প্র্যাকটিস শিটে হয়তো একটু ডিফারেন্টভাবে দেখবেন বা হয়তো আমার সাথে মিলবে না, বাট আমি যা দেখেছি এটা ফলো করলে ইনাফ। হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস, আমাকে করবেন। ওকে, দ্যাটস অল।